নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। মন্ত্রিসভার 2 বছর হতে চলেছে, তাই সময় কম, কাজ বেশি। প্রতিদিন মনে হয় অনেক সময় চলে গেছে। রবিবার নজরুল কলাক্ষেত্রে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার 55তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রেখে ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে এ কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার নজরুল কলাক্ষেত্রে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার 55তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গাছে জল ঢেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তারপর তিনি বক্তব্য রেখে বলেন, মন্ত্রিসভার 2 বছর চলে গেছে। প্রতিদিন মনে হয় যেন অনেক সময় অতিক্রম হয়ে গেছে, তাই সময় কম, কাজ বেশি। একথা মাথায় রেখে ইঞ্জিনিয়ারদের রাস্তা সংস্কার, ড্রেন সংস্করণ, পানীয় জল এবং বিদ্যুতের ব্যবস্থার জন্য জনগণের স্বার্থে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, আগরতলা শহরে ভিআইপিরা থাকেন, তাই কোনো রকম উন্নয়নমূলক কাজ হলে সেগুলো ঠিকভাবে হয়। কিন্তু লক্ষ্য করা যায়, আগরতলা শহরের বাইরে কোনো জায়গায় যখন বড় কোনো বিল্ডিং উদ্বোধন হয়, তখন দেখা যায় এর মধ্যে বাথরুম সহ অন্যান্য কাজকর্ম অত্যন্ত নিম্নমানের হয়েছে। সাথে সাথে মুখ্য সচিবের সাথে কথা বলে জানতে চাওয়া হয় কোন ঠিকাদার এই কাজ করেছে, অর্থাৎ অর্থ ব্যয় হলেও সে অনুযায়ী কাজ করছে না। সুতরাং যে কাজটাই হচ্ছে সেটা যাতে নিখুঁতভাবে হয়, তার জন্য ইঞ্জিনিয়ারদের দায়িত্ব নিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যে এখন শান্তি প্রতিষ্ঠিত আছে। আইন শৃঙ্খলার দিকে দেশের মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে 3য় স্থানে রয়েছে। শুক্রবার এবং শনিবার আগরতলা এক বেসরকারি হোটেলে বিনিয়োগকারীদের নিয়ে ইন্ডাস্ট্রি সামিটে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে 87 জন বিনিয়োগকারী অংশ নিয়েছে। তারা 3,700 কোটি টাকার মৌ স্বাক্ষর করেছেন, কিন্তু তাদের জন্য ইনফ্রাস্ট্রাকচারের রাজ্য সরকারের করতে হবে। সুতরাং এই দায়িত্ব ইঞ্জিনিয়ারদের বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। আরো বলেন, সরকার গত বাজেটে ইনফ্রাস্ট্রাকচারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এর জন্য 7,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। রাজ্যের ভবিষ্যৎ এবং উন্নয়নের কাণ্ডারি হল ইঞ্জিনিয়াররা। এদিন মুখ্যমন্ত্রী বিরোধীদের কোণঠাসা করতে বলেন, নিন্দুকেরা বসে আছে সমালোচনা করার জন্য, তারা মানুষের সুখে দুঃখী। সব থেকে আমি যেখানে বলি, এতগুলো এখানে একটু আগে ভিডিও দেখালো বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন জায়গায়, আমার খুবই ভালো লাগে। কিন্তু নিখুঁতভাবে যে করাটা, অনেক সময় আমি বলি যে ফিনিশিং টাচ খুব ইম্পর্টেন্ট। বিল্ডিং বানালাম, অনেক জায়গায় যাই, ত্রিপুরার বিভিন্ন জায়গায় যেতে হয়, প্রথমে আমি বাথরুমগুলো দেখি। সেখানে অনেক সময় দেখা যায় এত নিম্নমানের যে পাইপ বা অন্যান্য যেসব ইয়েগুলো লাগায়, আমি প্রায় ওখান থেকে চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে ফোন করি, কি হচ্ছে, কোন কন্ট্রাক্টর করলো দেখুন। মানে পয়সা খরচ করছি, অর্থ সেই জিনিসটা আসছে না। কিন্তু অনেক সময় আগরতলা শহরে ঠিক আছে, কারণ এখানে তো সব ভিআইপিসরা থাকে, যায়। কিন্তু আমরা চাই এবং ইঞ্জিনিয়ারদের কিন্তু এটা খুব দায়িত্ব নিতে হবে যে কাজটাই হবে। এখানে আমি একটু দেখছিলাম একটা বিল্ডিং এর, এটা হসপিটালের খুব সম্ভব, বিল্ডিং খুব সুন্দর, কিন্তু যে বর্ডারটা করেছে রং দেখতে একদম অদ্ভুত, বিশ্রী লাগছিল। যেখানে আজকে ভ্যালু এডেড প্রোডাক্ট আমরা তৈরি করি, ভ্যালু এডেড এর প্যাকেজিং সিস্টেম এত সুন্দর না হলে বাজারেও বিক্রি করা যায় না। আপনারা শুনেছেন যে ত্রিপুরাতে গতকালই আমাদের প্রায় 87 মতো ইনভেস্টার্স এসছে, এখানে এসে মৌ করেছে ত্রিপুরাতে, এবং 3,700 কোটি টাকার মৌ ওনারা করেছেন। মৌ তো করেছেন, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমাদের করতে হবে কিন্তু অনেক জায়গায়। তো ইনফ্রাস্ট্রাকচার প্রপারলি যদি না হয়, তাহলে বাইরের থেকে ইনভেস্টারও আসবে না। আমরা গত বাজেটের সময় ইনফ্রাস্ট্রাকচারের উপর জোর দিয়েছি, কারণ ইনফ্রাস্ট্রাকচারে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তো চলে যাবে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারে খরচ করি, তাহলে ইট উইল লাস্ট। আমরা সেই দিকে নজর দিয়েছি। প্রায় 7,000 কোটি টাকার মতো আমরা গত বছর আমরা রেখেছিলাম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচারে আমাদের কিন্তু লাভ নেই, তো চলে যাবে।
সেই জায়গায় সমস্ত জায়গার মধ্যে এখন তো চোখে পড়ছে যে ত্রিপুরা সরকার কি করছে কি করছে না। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। শান্তন টিভি। ধর্মনগর কলেজ রোড এলাকায় যাত্রীবাহী টমটম ও মালবাহী গাড়ির মধ্যে সংঘর্ষ। ঘটনাস্থলে মৃত্যু একজনের, আহত হল আরও 4 জন। মৃত ব্যক্তির নাম আব্দুল লতিফ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। রাজ্যের বুকে যান সন্ত্রাস অব্যাহত। যান সন্ত্রাস রুখতে ব্যর্থ আরক্ষা প্রশাসন। আর এই যান সন্ত্রাসের কারণে অকালে ঝরে যাচ্ছে বহু প্রাণ। রবিবার সকালে যান সন্ত্রাসে প্রাণ হারালো এক ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায়, ধর্মনগর কাকরিপাড়ের বাসিন্দা সালিমা বেগম, টমটম চালক ইস্ট বটরুশি এলাকার বাসিন্দা সালিক আহমেদ, ইস্ট বটরুশি বাসিন্দা জয়রুন বিবি, বিলতই এলাকার বাসিন্দা চৌপুয়ারা বেগম এবং ইস্ট বটরুশির বাসিন্দা আব্দুল লতিফ TR05A2118 নম্বরের টমটমে করে ধর্মনগর মহকুমার ইচাই লালছড়া টুলগাঁও এলাকায় নিকট আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। ধর্মনগর কলেজ রোড এলাকার যাওয়ার পর টমটমের সাথে TR05G1812 নম্বরের একটি মালবাহী গাড়ির সংঘর্ষ ঘটে। এতে টমটমের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহত হয় টমটমে থাকা সকলে। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর আব্দুল লতিফকে মৃত ঘোষণা করে দেন। বাকি আহতদের চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে। দমকল বাহিনীর এক কর্মী জানান, টমটম ও মালবাহী গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন 3 জন। তাদেরকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে পৌঁছে দিয়েছেন। এটা ধর্মনগর কলেজ চৌমুহনী থেকে টুয়ার্ডস প্রত্যেকটা যাওয়ার রাস্তায় ইয়ামার সার্ভিস সেন্টারের ঠিক উল্টো দিকে একটা টুকটুক আর একটা অশোক লেনের গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়ে 3 জন ক্যাজুয়ালিটি এনেছি, একজন স্পট ডেথ হয়েছে। গাড়ির নাম্বার কি রয়েছে জানেন? গাড়ির নাম্বার বলছিলাম, গাড়ির অশোক লেনের গাড়িটার নাম্বার হলো TR05G1812 আর ই রিক্সাটার নাম্বার হলো TR05A2118। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত টমটম ও মালবাহী গাড়িটিকে উদ্ধার করে ধর্মনগর থানায় নিয়ে যায়। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। শান্তন টিভি। প্রচুর পরিমাণে নেশা সামগ্রী সহ পুলিশ গ্রেপ্তার করল 3 যুবককে। রাজধানী বটতলা বাজার থেকে অভিযুক্ত নেশা কারবারিদের গ্রেপ্তার করেছে বটতলা ফাঁড়ি ও পশ্চিম আগরতলা থানার পুলিশ। তাদের বিরুদ্ধে NDPS ধারা অনুযায়ী মামলা গ্রহণ করেছে পুলিশ। এ বিষয়ে পশ্চিম আগরতলা থানার ওসি জানান, গোপন খবরের ভিত্তিতে 3 জন যুবকের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, 14 গ্রাম ব্রাউন সুগার সহ একটি বাইক আটক করে। ধৃতরা হল গান্ধীগ্রাম এলাকার সুমন ঘোষ, হাঁপানিয়া এলাকার সহদেব দেবনাথ এবং নাগেরচোলা এলাকার অঙ্কিত দেব। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। বাইকের নম্বর TR01V8787। তিনি আরও জানান, এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় 50,000 টাকা বলে জানান তিনি। উল্লেখ্য, নেশা বাণিজ্যের বড় আস্থানা গড়ে উঠেছে বটতলা বাজারে। একটা বড় অংশের ব্যবসায়ী নেশা কারবারের সাথে জড়িত। তারা একটি বড় চক্র তৈরি করে যুবকদের নেশার কারবারের সাথে মিশিয়েছে। পুলিশ নেশা কারবারিদের জালে তুললেও বড় মাথা জালে তোলার নাম নিচ্ছে না। কোনো এক অদৃশ্য কারণে তাদের পার পাইয়ে দিচ্ছে পুলিশ। কিন্তু এই অদৃশ্য কারণে বটতলা ও নাগেরচোলা সহ আশপাশ এলাকায় পরিস্থিতি উদ্বেগজনক। আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল, ওসি বটতলা টিওপি শুভজিৎ, SI শুভজিৎ দেবের কাছে একটা ইনফরমেশন আসে যে কিছু ইয়ং ছেলে নার্কোটিক ড্রাগস বিক্রি করছে বটতলা মার্কেটে। এই খবরের ভিত্তিতে SI শুভজিৎ দাস আমার থানা থেকে ইন্সপেক্টর এলডালং সহ একটা টিম ওই জায়গা থেকে রেড করার পর 3 জন লোক সহ একটা বাইক এবং ইয়াবা ট্যাবলেট এবং ব্রাউন সুগার টোটাল অনুমান 14 গ্রামের মতো
আমরা এটা সিজ করি। এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি, এনডিপিএস অ্যাক্টের একটা মামলা নিয়েছি, যার নাম্বার 111/2025 আন্ডার সেকশন 22B 2529 অফ এনডিপিএস অ্যাক্ট। আজকে তিনজনকে, সুমন ঘোষ যার বাড়ি গান্ধীগ্রাম, সহদেব দেবনাথ আফানিয়া আর অঙ্কিত দেব মডার্ন ক্লাব, নাগেরজোলা মডার্ন ক্লাব, তাদের তিনজনকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা থাকায় সম্প্রীতির বার্তা দিলেন দুই ধর্মের ধর্মীয় গুরুরা। রবিবার বক্তব্যে বিধায়ক বলেন, মুসলমানদের ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে যে নিজের দেশ ও জন্মভূমিকে ভালোবাসা ঈমানের একটি অঙ্গ। অপরদিকে ভগবত গীতাতে বলা হয়েছে, জননী জন্মভূমিস্য স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ জন্মভূমি স্বর্গের চেয়েও পবিত্র। তিনি আরও বলেন, এ ভারতবর্ষে হিন্দু মুসলিম বলে কিছুই নেই, আমরা সবাই ভারতীয়। আমাদের উচিত ধর্ম বর্ণ ভুলে একে অপরের পাশে দাঁড়ানো। আমি অত্যন্ত ভাগ্যবান যে আমার একজন হিন্দু গুরু এবং একজন মুসলমান গুরুকে দুই হাত ধরে আমার বুকের সাথে হাতগুলো মিলাতে পেরেছি। কারণ আমি জানি, আমি একজন মুসলিম হিসাবে আমি বলবো, আমার পবিত্র কোরআনের মধ্যে আছে ইয়াহাব্বাল ওয়াতানি মিনাল ঈমান, অর্থাৎ যে দেশকে জন্মভূমিকে ভালোবাসা, এটা একটা ঈমানের অঙ্গ। তার সাথে সাথে ভগবত গীতাতেও আছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ এই জন্মভূমি স্বর্গের থেকেও পবিত্র। আজকের দিনে আমি বার্তা দিতে চাই একজন জনপ্রতিনিধি হিসাবে, এই ভারতবর্ষ কিসের হিন্দু কিসের মুসলমান, আমরা সবাই ইন্ডিয়ান। তার সাথে সাথে আর একটা কথা বলতে চাই, আমাদের যে কর্মটা হবে, हम लोग ये ना ढूंढे हिंदू कौन है, हम लोग ये ना ढूंढे मुस्लिम कौन है, हम लोग ढूंढे ये इंडिया पे कौन परेशान है। এই কথাগুলো বলবো, আমরা হিন্দু মুসলিম, ভারতবর্ষের যে পবিত্র সংবিধান, আমরা ভারতবাসী, সেটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আগরতলাস্থিত হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত 35তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলায় বিগত বছরের মতো এবছরও লংতরায় গুড়া মশলার উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেলা প্রাঙ্গণে হয় এই অঙ্কন প্রতিযোগিতা। এবছর বয়স ভিত্তিতে 5টি বিভাগে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 5টি বিভাগের বালক ও বালিকা উভয় বিভাগে 8 শতাধিক ছেলে মেয়ে অংশগ্রহণ করে বলে জানান লংতরায় গুড়া মশলার জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ। আমরা শুধু রংতরাই এমন একটা ব্র্যান্ড যে নাকি শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ থাকে না। আপনারা প্রতিনিয়ত দেখছেন যে সারা বছর ব্যাপী বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক ক্রিয়া ইত্যাদি ক্ষেত্রে ওনার যোগদান রয়েছে, ওনাদের যোগদান রয়েছে এই ব্র্যান্ডের। তো সেই ক্ষেত্রে আমরা প্রতি বছর আমরা এই শিল্প বাণিজ্য মেলায় অংশগ্রহণ করি এবং সেখানে আকর্ষণীয় এবং দারুণ দারুণ কিছু নিয়ে আমরা নতুন নতুন কিছু করার জন্য আমরা চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা বেশ কিছু অনুষ্ঠান, যেমন সাংবাদিকদের সম্মাননা দেওয়া, তারপরে প্রাক্তন সৈনিকদের সম্মাননা দেওয়া, তারপর আপনারা যারা ওই অনাথ আশ্রমে যারা আছেন তাদেরকে সম্মান জানিয়ে আমাদের এই মহলা স্টলের দ্বার উদ্ঘাটন করা, এগুলো যেমন রয়েছে। তার মতো আজকেও একটা অনুষ্ঠান হচ্ছে বৈশাখী প্রতিযোগিতা। 5টি বিভাগে এই বৈশাখী প্রতিযোগিতা হচ্ছে কচিকাচাদের নিয়ে। শহরের বনেদি ক্লাব রামঠাকুর সংঘের 59তম প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী 19শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হবে। এর মধ্যে রয়েছে আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতা। এদিকে আগামী 16 ফেব্রুয়ারি রক্তদান শিবিরের আয়োজন করা হবে। শিবিরে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে রবিবার অনুষ্ঠিত হয় এক বর্ষায়াঙ্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মোট 3টি বিভাগে 120 জনের মতো প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই বর্ষায়াঙ্ক প্রতিযোগিতাকে ঘিরে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। সঙ্গে 59তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে আমাদের বর্ষায়াঙ্ক প্রতিযোগিতা শুরু হয়েছে এবং আমাদের আগামী 16ই ফেব্রুয়ারি আমাদের রক্তদান শিবির হবে। তার সঙ্গে নাচ, গান এবং অন্যান্য কর্মসূচিরও আমরা ব্যবস্থাপনা করেছি। তো আমাদের এই কর্মসূচি এইভাবে প্রতিদিন আমাদের এই নিয়ম অনুযায়ী চলবে। আজকে আমাদের প্রথম দিন বর্ষায়াঙ্ক প্রতিযোগিতা ক খ বিভাগ, 3 বিভাগে বর্ষায়াঙ্ক প্রতিযোগিতা হয়েছে। আপনারা দেখলেন। আমরা আপনাদের মাধ্যমে আমাদের এই প্রচারটুকু বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য আমাদের তরফ থেকে অনুরোধ।
রবিবার সকাল 11টায় আগরতলা প্রেস ক্লাবে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রথম মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত নীলজ্যোতি ত্রিপুরা ক্রিকেট সম্মাননা 2024 পুরস্কার পেয়েছেন রাজ্যের 5 জন ক্রীড়া ব্যক্তিত্ব। তাদের মধ্যে 4 জন মরণোত্তর সম্মান পেয়েছেন। তারা হলেন প্রয়াত রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সংগঠক রূপেন ভৌমিক, সমীরণ চক্রবর্তী, দিলীপ সিং এবং অরুণাভ রায়। এছাড়া সম্মান পাচ্ছেন রণজিৎ কুমার ভট্টাচার্য। ত্রিপুরা ক্রীড়া সম্মান পুরস্কার প্রদান ছাড়াও এই মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকতায় অবদানের জন্য গৌতম কর ভৌমিক স্মৃতি পুরস্কার পান উমাশঙ্কর ভট্টাচার্য এবং বিশ্বজিৎ শর্মা স্মৃতি পুরস্কার পান প্রণব শীল। ক্লাবের এই অনুষ্ঠানে অনূর্ধ্ব 19 মহিলা বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন ভারতীয় দলের ফিল্ডিং কোচ ত্রিপুরার মেয়ে শ্রাবণী দেবনাথ এবং ডেভিস কাপে ভারতীয় দলের সমন্বয়ক তথা কোঅর্ডিনেটর ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়কে ক্লাব বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি এই মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল লাকি ড্র। আজকের এই অনুষ্ঠানে এসে প্রথম থেকে আমার ভালো লাগছিল, কিন্তু একটু হতাশতা। আমি একটু কাটা কাটা কথা বলতে পছন্দ করি। আপনারা দেখছেন যে এই অনুষ্ঠানটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে সাংবাদিকদের একটা সংগঠন শুধুমাত্র বর্তমান না, অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমরা বর্তমানকেও অস্বীকার করব। যে উদ্যোগটা নিয়েছে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব, কিন্তু এটাকে সাফল্যমণ্ডিত করতে যে সমস্ত সংস্থাগুলো এগিয়ে এসছে আর্থিকভাবে সাহায্য করার জন্য, তাদের প্রথমেই জানাই কুর্নিশ আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। নীলজ্যোতি সংস্থার কর্ণধার এখানে উপস্থিত থাকতে পারলেন না, এটাই আমার কাছে হতাশ, কারণ তাদের ছাড়া তো আজকের এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হতো না। আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব অতীতকে স্মরণ করার জন্য অতীতের দিকপাল কিংবদন্তীদের যে সম্মান প্রদর্শন করলেন, সেইটা থেকে বর্তমান প্রজন্ম যেরকম শিখলো সেরকম আবার প্রমাণিত হলো অতীত ছাড়া বর্তমান বাঁচে না, আগামী দিনও বাঁচবে। চেষ্টা করছি যেটা হচ্ছে সাংবাদিকদের পাশে দাঁড়ানো। আমি আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের যে সমস্ত সদস্য আছেন তাদের কাছে অনুরোধ করব, হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনাদের নিয়ে নানা রকম আলোচনা হবে, আপনাদের বিদ্রুপ করা হবে, ওগুলো সহ্য করতে শিখুন। কোন সংগঠন করতে আসলে 2-3টে জিনিস বাড়িতে রেখে আসবেন। আপনি জানবেন যখন কিছু ভালো কাজ করতে আসছেন আপনার জন্য নির্দিষ্ট করা আছে বাসা বাসা কিছু শব্দ, গালাগালি। আপনার জন্য নির্দিষ্ট করা আছে আপনাকে হেনস্থা করা। আপনার জন্য নির্দিষ্ট করা আছে সমাজে আপনাকে কিভাবে ছোট করা যায়। করতে দিন, আপনি আপনাদের কাজটা করে। স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, আপনাদের আজকে এই বলার বিষয় না, স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া মাদার সংগঠন হচ্ছে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবই তৈরি করে স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। আমি গত মিটিংয়ে গিয়ে তাদের বলেছিলাম, ভাই তোমাদের কাজটা ওই বছরে একটা অনুষ্ঠান করে কিন্তু শেষ হয়ে যায় না। সাংবাদিকদের সংগঠন, সাংবাদিকদের কথা। শাসক দলের বিধায়কের ভাইয়ের রাবার বাগানে নাশকতামূলক অগ্নিসংযোগ ঘটনা শনিবার রাতে 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের পশ্চিম রাধাপুর গ্রাম পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডের বাসিন্দা অজিত দেবনাথের রাবার বাগানে। অজিত দেবনাথ সম্পর্কে এলাকার বিধায়ক যাদবলাল নাথের ভাই। অজিত দেবনাথ
জানায় 2018 সালে বিধানসভা নির্বাচনের পরও একবার তার রাবার বাগানে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছিল। সে সময় দমকল বাহিনীর কর্মীদের প্রচেষ্টায় উনার রাবার বাগান রক্ষা পায়। এর মধ্যে শনিবার রাতে উনার রাবার বাগানে কে বা কারা কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। রাবার বাগানের পাশে থাকা বাড়িঘরে মানুষ আগুনে লেলিহান শিখা দেখতে পেয়ে উনাকে ঘটনার বিষয়ে জানায়। সাথে সাথে তিনি ঘটনার বিষয়ে এলাকার মণ্ডল সভাপতি থেকে শুরু করে প্রাক্তন বিধায়িকা মৌলিনা দেবনাথকে জানান। তারা দমকল বাহিনীর কর্মীদের সাথে যোগাযোগ করে। দমকল বাহিনীর কর্মীরা গোটা বাগানে জল দিয়ে আগুনের হাত থেকে উনার বাগানকে রক্ষা করে। স্থানীয় নেতৃত্বরা জানিয়েছে তারা পুলিশের সাথে কথা বলবেন, ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্তের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানাবেন। বাগানটাতে যখন প্রথম 2018-তে গভর্নমেন্ট হওয়ার পর একবার আমার বাগানটা অ্যাটাক করছে। কে বা কারা এইভাবে একদিন আগুন লাগাইছে, তো ফায়ার সার্ভিস আইয়া আমার বাগানটারে মোটামুটি রক্ষা করছে। আজকে সন্ধ্যার সময় কে বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অন্তত 15-20 লিটার কেরোসিন ঢাইলা আমার বাগানটাতে আগুন জ্বালাইছে। পাশাপাশি একজন দেখছে এবং কেরোসিনের গন্ধে উনি ঘর থেকে বাইরে দেখছে আমার বাগানে আগুন লাগায়। তখন আমি অনেকরে কইছি, পাশাপাশি আমাদের মন্ডল প্রেসিডেন্ট কিরণ দেবনাথ এবং নেতৃত্ব মৌলিনা দেবনাথ, ওদেরও আমি সাথে সাথে ফোন করে জানাইছি। তাদের উদ্যোগেই ফায়ার সার্ভিস আইছে। এখন ফায়ার সার্ভিস আমার বাগানটার পাশাপাশি সব কিনার দিকে জল টল দিয়া মোটামুটি একটা রক্ষার ব্যবস্থা করছে এবং তারা আমার কইতেছে যে আজকে রাত্রের জন্য বাগানটা আমি কোনোভাবে পাহারা দিয়ে রাখি। কালকে এটা নিয়ে পুলিশ প্রশাসনের সাথেও তারা আলোচনা করছে, আমিও কথা কইছি। এইটা পরবর্তী সময় তদন্ত করে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করা হইব। আমি এতটুকু বলতে চাই যে এখন একদম শুখা মরশুম, পুরো পাতা ভর্তি, এবং এখানে যেভাবে আগুন লাগানো হয়েছে এটা পুলিশের তদন্ত করা উচিত এবং যেই এই দুষ্কৃতিকারী এই কাজটা করেছে তার শাস্তি হওয়া উচিত। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।